কিন্তু একটা টাইমের পরে তোমরা যারা এই আন্দোলনটার সক্রিয় মুখ ছিল তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম না। কি হয়েছিল, কখন গতিপথটা ঘুরে গেল? তোমরা যারা সক্রিয়ভাবে আন্দোলনের মধ্যে অংশ নিচ্ছিলে তারা কিছুটা কোট আনকোট ফুটেজ খাওয়ার জন্য নিচ্ছিলে, অ্যাটেনশন ড্র করার জন্য। কেন আর খুব বেশি তোমাকে বাংলার কোনো কাজে পাওয়া যাচ্ছে না? তথাগতদা এবং আলোকবর্ষের রিলেশনশিপটা হওয়ার পরে তোমার কাছে মিডিয়া প্রশ্ন তুলেছিল এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি বলবে, এবং তাতে তুমি বলেছো যে যেহেতু আলোকবর্ষা তথাগতকে ভালো রাখে তাই তুমি এমনি ভালোবাসো আলোকবর্ষাকে। তাহলে যদি সেটাই চলে আসে, আবার আরেকজনের কথা চলে আসে, যে তার ক্ষেত্রে কেন তোমার জায়গাটায় তুমি জাস্ট অমিট করে গেছিলে যে কে সে তুমি জানোই না, আর এই সম্পর্কটা কিভাবে খুব ইজিলি মেনে নিচ্ছ? ধরে নেওয়া যায় দেবলীনা দত্ত কোনোদিন কাঁদেনি, কষ্ট পায়নি? 100 বার কেঁদেছি, 100 বার কষ্ট পেয়েছি, এখনো কাঁদি। ফিরে আসার জন্য কখনো তুমি রিকোয়েস্ট করোনি? বা মানে না 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 না। সৌম্যদা এবং তোমার বন্ধুত্বটা, তোমরা বারংবার এটা বন্ধুত্বই বলেছো, যেহেতু বিভিন্ন পাবলিক ইভেন্ট বা সমস্ত কিছুতে তোমাদের দুজনকে একসঙ্গে দেখা যায়, সেজন্য সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হতেই পারে তোমরা একটা সম্পর্কে আছো। সৌম্যদার একটা পাস্ট আছে, তোমার একটা পাস্ট আছে, তোমরা ব্যাপারটা কিভাবে দেখো? আমি স্বার্থপর কারণে এটা করেছি। আমি ওই মৃত্যুসম কষ্ট থেকে বেরিয়ে এসেছি। সে মুখ খুললেই বৃষ্টি ঝরার মতন অনেকগুলো কথা ঝরে পড়ে, এবং সেই কথাগুলো এমন ভাবে ছড়িয়ে পড়ে যে সেখান থেকে তৈরি হয় একটা পক্ষ আর একটা বিপক্ষ, এবং তারপরেও তিনি তার কথায় এবং তিনি তার বক্তব্যে সব সময় অবিচল থাকেন, এবং সেই অবিচল ব্যক্তিত্বের সঙ্গেই আরো একবার সিটি সিনেমায় দেবলীনাদি স্বাগত। গত বছরের আগের বছর মনে হয় তোমার সঙ্গে লাস্ট বসেছিলাম। তো তারপরে যে সময়টা থেকে আমার মধ্য কলকাতার বাড়িতে, বোধহয় না, আমার মধ্য কলকাতার বাড়িতে একদম, তারপরে গত বছরের মাঝখানের সময়টা আমরা একটা অশান্ত পরিবেশের ভেতর দিয়ে গেছিলাম, সেখান থেকে দাঁড়িয়ে আজকের দেবলীনা, কতখানি সমাজে বদল দেখলে ওই আন্দোলন সমস্ত কিছুর পরে? সমাজে বিশেষ একটা বদল আমার অন্তত চোখে পড়েনি। বেশ কিছু বছর ধরে একই রকম আছে চারপাশটা, আমার মনে হচ্ছে। বদলের উল্টোটাই বরং আমার মনে হচ্ছে একটু স্থগিত হয়ে গেছে সবকিছু, খুব একটা বদল ঘটছে না। কিন্তু একটা টাইমের পরে তোমরা যারা এই আন্দোলনটার সক্রিয় মুখ ছিল তাদেরকে আমরা দেখতে পাচ্ছিলাম না, মানে কোথাও একটা মনে হলো যেন আন্দোলনটা ধীরে ধীরে ফেড আউট হয়ে গেল। সত্যি এটা কি আমাদের ধারণায় ভুল, আমাদের চিন্তায় ভুল, না সত্যি তাই হয়েছিল? বা তোমরা যারা যারা সরে গেছিল বলে আমরা মনে করছি, তারা কি আদৌ সরে গেছিল, না কি হয়েছিল, কখন গতিপথটা ঘুরে গেল? শুরু করেছিল তো আন্দোলনটা WBJDF, তাদের ডাকে আমরা বেশ কয়েকজন সাড়া দিয়েছিলাম। তারপরে এখন যেটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে, সেই সময় মানুষ যতটা রাস্তায় নেমে, যতটা প্রকাশ্যে এসে, যেভাবে একটা ঝড়, একটা আগুন জ্বলেছিল, সেটা তো বাস্তবে এখন ঘটছে না। যে যার জীবনে ফেরত গেছে, যে যার কাজে ফেরত গেছে। WBJDF এর ডাক্তাররা, জুনিয়র ডাক্তার বাবুরা, তারা সবাই এখন কাজ করছেন। কাজী পথে নেমে যেটা ঘটছিল সেটা ঘটছে না। কিন্তু এখন আমি যেটুকু খবর পাই, যেটুকু শুনতে পাই, তাতে এইটুকু তো জানতে পারি যে কেস তো কেসের মতো চলছে, এবং যারা যারা জড়িয়ে এই কেসের সঙ্গে, তাদেরকে কেসের সঙ্গে জড়িয়ে থাকতেই হয়েছে, এবং যতদিন কেস চলবে ততদিন আমরা সেই জায়গায় নেই যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো যে কোনোটা শেষ হয়ে গেছে, কোনো ঘটনা, বা শেষ হয়নি, বা মাঝখানে আছে, বা বেড়েছে, বা স্থগিত হয়ে গেছে, এগিয়ে আমরা এলিজেবলই নই কিছু বলার জন্য। কেননা পুরো ব্যাপারটাই এখন যেটা ঘটছে সেটা কোর্টে ঘটছে। এখন এই আন্দোলনটার যা যা ঘটার সেটা কোর্টে ঘটছে, কাজে আমরা বলার জায়গাতেই নেই কিছু। সেই সময় দাঁড়িয়ে যতখানি আমার মনে পড়ছে, তোমার জমালয়ে জীবন্ত ভানু মুক্তি পেয়েছিল, এবং কোন একজন রাজনৈতিক দলের সদস্য, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সদস্য, সে তোমার এবং আরো বেশ কিছু জনের ছবি তার ফেসবুকে পোস্ট করে লিখেছিল, সকালে আন্দোলনে দেখলাম, বিকেলে
ছবির প্রচারে দেখে ভালো লাগলো। কেন এই জিনিসটা তুললাম, কারণ অনেকেরই সেই সময় মনে হয়েছিল, আমার ছবি দিয়ে এরকম হয়েছিল, আরো অনেকের, মানে এবার মানে এটার মধ্যে আমিও ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ও এটা আমি এখন জানলাম। আচ্ছা, তো সেই সময় দাঁড়িয়ে শুধু ইনি নন, আরো বেশ কিছু জন মনে করেছিল তোমরা যারা সক্রিয়ভাবে আন্দোলনের মধ্যে অংশ নিচ্ছিলে তারা কিছুটা কোট আনকোট ফুটেজ খাওয়ার জন্য নিচ্ছিলে, অ্যাটেনশন ড্র করার জন্য। তোমার কাছেও নিশ্চয়ই এরকম বক্তব্য এসেছে, মানে তোমার কানে অবধি এসেছে? সেই সময় শুনেছি, কমেন্ট সেকশনে পড়েছি, এরকম মানুষজন লিখেছেন। হ্যাঁ, সেই সময় তো এরকম অনেকেই বলেছেন বটে, তাতে কোনো সন্দেহ নেই। আমার কিছু যায় আসে না, কারণ কমেন্ট সেকশনের যে বক্তব্য সেগুলো তো যারা কমেন্ট করছেন তাদের ব্যক্তিগত বক্তব্য, এবার তাদের যা খুশি বলার অধিকার আছে, আছে তো। এবারে আমি সেই কমেন্ট সেকশনে গিয়ে কি বলবো বা কি লিখবো সেইটা দিয়ে আমি শুধুমাত্র একমাত্র আমার পরিচয় দেব, তার বেশি কিন্তু কিছু খুব একটা হয় না। মানে তুই কমেন্ট সেকশনে গিয়ে যে বক্তব্যগুলো পাবি, যে ভাষায় পাবি, সেটা পড়ে যিনি লিখছেন তো তার সম্পর্কে একটা ধারণা তৈরি হবে। যার সম্পর্কে লিখছেন কমেন্ট পড়ে তাকে সেটা ভাবতে তুই শুরু করবি না, কিন্তু করবি কি? এটা তুই আমাকে ব্যক্তিগতভাবে চিনিস, কমেন্ট সেকশনে কেউ একটা ভয়ঙ্কর কিছু লিখলেন আমাকে নিয়ে, তুই কি আমাকে নিয়ে সেটা বিশ্বাস করবি? করবি না, যেহেতু তুই আমার ব্যক্তিগতভাবে চিনিস। কিন্তু সেটা যদি খুব ভয়ঙ্কর ভাষায় কেউ কমেন্ট সেকশনে লেখে, তখন তোর কিন্তু মনে হবে ইস কি ভাষা। তো তিনি নিজের পরিচয় দিচ্ছেন, আমার মাথা ঘামানোর কিচ্ছু নেই এটা নিয়ে। তবে যে জিনিসটা নিয়ে মাথা ঘামাচ্ছে, মানে অনেকেই যেটা বলছে যে দেবলীনা দত্তকে তারপর থেকে খুব কম পাওয়া যায় কাজে। আবার তোমার ফেসবুক প্রোফাইলে যারা আছে তারা জানেন তোমাকে প্রায়শই বাইরে যেতে দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, সেটা কি ট্রাভেল, কাজ? আর তারই সঙ্গে যে আনুষঙ্গিক প্রশ্নটা অবশ্যই চলে আসে, কেন আর খুব বেশি তোমাকে বাংলার কোনো কাজে পাওয়া যাচ্ছে না? এবারেও আমি পুজোর সময় ব্যাঙ্গালোরে গিয়েছিলাম, ব্যাঙ্গালোরে পূজা পরিক্রমা করেছি 10টা পুজো, এবং এত সুন্দর। আমি আগেও গেছি ব্যাঙ্গালোরে, বাঙালি ক্লাবগুলো যে অনুষ্ঠান করে সেই অনুষ্ঠানে, পুজোতেও গেছি। ওখানে যে বাঙালি কমিউনিটি তারা এত সুন্দর করে পুজো করে, বাঙালি যে কোনো অনুষ্ঠান যে কোনো উৎসব এত সুন্দর করে পালন করে যে খুবই ভালো লাগে। সময়টা দারুণ কেটেছে নিশ্চিত, কিন্তু এখানে কোনো কাজ আমার কাছে আসেনি, বা এলেও আসার কিছুদিন পর সেটা আবার বাতিল হয়ে গেছে, এরকম হয়েছে। এবং তোর যেটা প্রশ্ন সেটা আমারও প্রশ্ন, যে আমি কিন্তু এই যে এতবার আমাকে যাতায়াত করতে দেখা যায়, যে আমি কোথাও একটা চলে যাচ্ছি আসি, 99% কাজে, আমি কিন্তু বেশিটাই কাজে যাচ্ছি আসছি, কাজে যাচ্ছি আসছি। এবারে বাইরে কাজ বেশি করছি, শহরে কম, সেইটা কেন? এটা তো আমারও প্রশ্ন নিজেকে। তবে ঘটনা এটা যে বাংলায় কাজ কম করছি, বাইরে বেশি কাজ করছি। তুমি বলছো কাজ কম করছি, আর কাজ না করছি মানে এই নয় যে আমি স্বেচ্ছায় করছি, না স্বেচ্ছায় নয়, আমার কাছে আসছে কম কাজ। কিন্তু এইটা আমার বিরাট পাওনা যে বাইরে থেকে কাজ আসছে, সেটা আমার সৌভাগ্য বলবো, যা হোক কিছু একটা। কিন্তু নিজের শহরে দাঁড়িয়ে যেখানে তুমি প্রতিষ্ঠিত হলে, যেখান থেকে দাঁড়িয়ে, সেখানে হঠাৎ করে একজন অভিনেত্রীর খুব বেশি কাজ নেই, এটা একটু অদ্ভুত দেখতে এবং শুনতেও লাগে। তো তুমি কখনো সেটাকে নিয়ে বোঝার চেষ্টা করোনি, বা কোনো রকম ভাবে? সেটা লেখেন লোকজন, আমি দেখেছি যে ওনার তো এখন আর কাজ নেই, উনি তো এখন আর কাজ পাচ্ছেন না বলে পাচ্ছেন না, তাই জন্য উনি এইসব বলছেন, এগুলো লেখে আমি দেখেছি। তো এটা নিয়ে যে একটা ভাবনা চিন্তা করে পর্যবেক্ষণ করে বোঝার চেষ্টা করব কেন, এটা না ধাঁধার মতো। এই কেনর উত্তরটা কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না। কেন এটা হচ্ছে সেটার উত্তর কিন্তু খুঁজে একটা উত্তর পেলাম, বা এমন একটা কিছু পেলাম যেটা থেকে আমি এই উত্তরটা খুঁজে বার করতে পারবো, এরকম কিচ্ছু নেই। এটা পুরো ধোঁয়াশা, পুরো জায়গাটা। কাজ আসার পর বাতিল হয়ে যাচ্ছে ওইটুকু জানতে পারছি, বাতিল কেন হলো সেটা জানতে পারছি না। কেনটা ওই বিরাট একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছে। এবারে একটা হয় কি বলতো, কাজ আসছেই না, সেটা কিন্তু অনেক সময় হয়, প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রে হয়, যে কোনো পারফর্মিং আর্টিস্টের জীবনটাই তাই অনিশ্চিত।
তোমার কাজ কখনো থাকবে কখনো থাকবে না, একটা এরকম সময় আসে প্রত্যেকের হঠাৎ কোনো কাজ নেই, আসছে না, মানে এর হাত থেকে মুক্তি কেউ পাননি আর কি। পৃথিবীর প্রত্যেকটা শিল্পীর ক্ষেত্রে এটা ঘটেছে, তো আমার ক্ষেত্রে তা হচ্ছে না। আমার ক্ষেত্রে কাজ আসছে, নিশ্চিত হয়ে যাচ্ছে, কিছুদিন পর বাতিল হচ্ছে, এইটা হচ্ছে। ফলে বাতিলটা কেন হলো সেই উত্তরটা আমি আর পাচ্ছি না। একদম যদি সরল চোখে এটা বলা যায় তাহলে বলা যায়, কিন্তু ব্যাঙ্গালোরে যে কাজটা এলো, ওরা তো 2 মাস আগে থেকে কথা বলতে শুরু করেছিল, কথাবার্তা শুরু হলো 2-2.5 মাস আগে থেকে, ওটা কিন্তু বাতিল হলো না, ওটা আমি শেষ পর্যন্ত করলাম। খুব অদ্ভুত ভাবে কেন বারবার এই প্রশ্নটাতেই আসছি, গত বছরের পর থেকে এই পরিবর্তনটা, তার আগে অব্দি তোমার কাজের ফ্লো নিয়ে কিন্তু কোনো প্রশ্ন না, ছিল তার না। আগে অব্দি ছোট বড় মাঝারি নানা মাপের ছবি সমস্ত কিছু চলছিল, তো এইটা তোমার কাছে একটু অদ্ভুত ঠেকছে না? এটা আমার বক্তব্য। অদ্ভুত তো নিশ্চিত ঠেকছে, এবং শুধু অদ্ভুতের থেকেও যেটা বড় কথা, এটা কিন্তু একটা মারাত্মক কঠিন সময় একজন শিল্পীর জন্য। এমনি বাইরে থেকে দেখে কেন জানি না সকলেই না অভিনেতাদের ভাবে কুবেরের ধন আছে, অভিনেতাদের, অভিনেতা মানেই তাই এটা ভাবে, তা নয়, ঠিক উল্টোটা। কারণ অভিনেতা বল বা গায়ক বল বা যে কোনো পারফর্মিং আর্টিস্টের ক্ষেত্রে তো চাকরির মতো নয় যে এই কদিন কাজ থাকবেই নিশ্চিত এবং মাসের শেষে মাইনে পাবে, তা তো নয়। বিষয়টা হচ্ছে কাজ থাকবে থাকবে না, বা থাকবে থাকবে না, এরকম ভাবে চলে। তো সেই জন্য বাস্তবে অভিনেতা মানেই কুবেরের ধন তা তো নয়, আর আমার তো নয়, ছেড়ে দে। কারণ বেশিরভাগ তুই যদি এখন একটু খেয়াল করে মনে করার চেষ্টা করিস, আমার জেনারেশন বল, আমার আগের জেনারেশন বল, বা তার আগের জেনারেশন বল, বা আমার পরের জেনারেশনকেও যদি তুই দেখিস, যারা এখন ফুল ফ্লেজেড কাজ করছে, তারাও পাশাপাশি কিছু একটা করে নিয়েছে। সেটা রেস্টুরেন্ট হোক, সেটা কফি শপ হোক, সেটা বুটিক হোক, তুই মনে মনে যদি নামগুলো ভাবিস দেখবি কিছু না কিছু একটা সবাই করে নিয়েছে। কারণটাই এটা, কারণ আমাদের এখানে উপার্জনটা অনিশ্চিত। সেখানে যদি হঠাৎ করে কাজ আসা এবং বাতিল হওয়া, আসা এবং বাতিল হওয়া এরকম শুরু হয়ে যায়, সেটা কিন্তু বিরাট কঠিন একটা সময়, এবং এতটাই কঠিন সময়, সেটা কাঠিন্যটা এতটাই বেশি যে অদ্ভুত লাগা, কারণ খোঁজা, এইসবের বিলাসিতা মনে হয়। তখন মনে হয় যে কাঠিন্যটা কি করে কাটাবো সেই দিকেই পুরো মনটা দিতে হয় তখন। তো সেই জন্য মানুষের এটা বলতে লিখতে তো 1 সেকেন্ড লাগবে, এই তো কাজ পাচ্ছে না, এই জন্য মজা করে যারা লিখছে বা যারা ভীষণ বিদ্রুপ করে লিখছে বা যারা নিন্দে করে লিখছে, তারা সেটা করতেই পারে। কিন্তু আমি বা আর যদি কারোর এরকম হয়ে থাকে, তাহলে আমাদের জীবনে এই সময়টা কিন্তু শুধুই কাঠিন্য, তার বাইরে বাকি সবটাই আমাদের বিলাসিতা মনে হচ্ছে। এবং সেই কাঠিন্যটা আর 5টা মানুষের মতো, মানে অভিনেতা কি অন্য একটা কোনো গ্রহ থেকে আসে? সেই তো 2টো চোখ, একটা নাক, একটা মুখ, 2টো হাত, 2টো পা, 2টো মাথা তো নেই কোথাও, মানে একই তো রকম আমি আর 5জন। তাই প্রত্যেকের জীবনে যেরকম ভাবে চলতে হয়, আমাদেরও সেই একইভাবে বাজার করতে হয়, একইভাবে সংসার চালাতে হয়, একইভাবে সবকিছু করতে হয়। কাজে কাঠিন্যটাই মারাত্মক, যেটা আমার বিরাট সৌভাগ্য আমি বলবো, যে আমার বাইরে থেকেও কাজ আসছে, এটা আমার কাছে বিরাট সৌভাগ্য। আমি সাউথ আফ্রিকা ঘুরে এলাম, একটি চ্যানেলের একটা কাজ নিয়ে সাউথ আফ্রিকা ঘুরে এলাম, হঠাৎ করে সেটা এলো, সেটা ভাবিনি দুম করে আসবে, সেটা আমি বলবো আমার সৌভাগ্য। কিন্তু তাতে কিন্তু আমার কাঠিন্য কমছে না, কারণ নিয়মিত কাজ করা আর মাঝে মধ্যে বাইরে গিয়ে কাজ করা, দুটোর মধ্যে তো তফাৎ আছে। তবে বলা হয় না যে যদি একটা চরম ফোর্স যখন তোমাকে কিছু একটা মানে পুশ যখন করলো, তখন তোমার কাছে যেন হঠাৎ করে অনেক এভিনিউ খুলে যায়। এটা একেবারে ধ্রুব সত্য যেটা তুই বলছিস। অ্যাভিনিউ গুলো তখনই খোলে যখন এরকম একটা কাঠিন্য জীবনে আসে। আর কাঠিন্য না এলে না কি হয় বলতো, ওই যে অন্য যে অ্যাভিনিউ গুলো আছে সেগুলো তুই জানতেই পারতিস না, কমফর্ট জোনে তুমি ফিট করে গেছি, তখন না অ্যাভিনিউ গুলো হয়তো আছে সামনে, কিন্তু আমি দেখতেই পাচ্ছি না, কারণ আমি তাকাচ্ছি না সেগুলোর দিকে, আমি যেরকম চলছে তাকাচ্ছি না। কিন্তু যখনই এরকম কোনো কাঠিন্য আসে জীবনে, সেটা ব্যক্তিগত জীবনে হলেও তাই, আবার কাজের ক্ষেত্রেও তাই, দুই ক্ষেত্রেই তাই, তখন না অন্য দরজাগুলো চোখে পড়ে, আরে এই দরজাটা যেটা বন্ধ হয়ে গেছে এখন আমার সামনে, দুটো জীবনের ক্ষেত্রেই বলছি, কর্ম এবং ব্যক্তিগত,
হঠাৎ দেখা যায় ওখানে আরেকটা দরজা আছে, আরে ওখানে তো আরেকটা দরজা আছে, ওখানে আরেকটা দরজা আছে, একটু ঠেলে দেখি না কি আছে দরজার ওপারে। নচেত আমরা তাকাই না দরজাগুলোর দিকে। তো সেইটাই আমি সবসময় বলার চেষ্টা করি, কাজের ক্ষেত্রেও বা ব্যক্তিগত জীবনেও, যে একটা দরজা যেটা দিয়ে আমি যাতায়াত করছি সেটা কোনো না কোনো সময় বন্ধ হয়ে যেতেই পারে, এটাই জীবন, এটাই হয় জীবনে। তখন ওই দরজার সামনে ভেঙে পড়া, লুটিয়ে পড়া, আমাকে উদ্ধার করো, এইটা একটা চয়েস থাকে। আরেকটা চয়েস থাকে আমি একটু চোখ ঘুরিয়ে খুঁজে দেখি আর কোথাও কোনো দরজা আছে। ওই দ্বিতীয় চয়েসটা তখন বেছে নেওয়ার সময় আসে, এবং তখন কিন্তু দরজা থাকে, আরো নিশ্চিত দরজা থাকে, এবং সেই দরজাগুলোর ওপারে আরো অনেক বেশি আলো থাকে, আরো অনেক বেশি রোদ থাকে। সেইটা একদমই ঠিক বলেছিস তুই। দেবলিনা দি, যে কথাটা না বললেই নয় এখান থেকে দাঁড়িয়ে, কাজের জায়গাতে যখন আমরা কোনো একটা স্ট্রাগল ফেস করি তখন আমরা কেউ কেউ নমনীয় হয়ে যাই, মাথা নিচু করে দিই। হ্যাঁ, আবার তারই সঙ্গে বেশ কিছু পাশাপাশি মানুষ দাঁড়িয়ে যায় যারা আমাদের হয়ে সাপোর্ট করে, নিজেরা নিজেদের জায়গায় যা ক্ষতি হয়ে যাক না কেন গলা তুলে বলে না এটা ভুল। হ্যাঁ হ্যাঁ। আবার কেউ কেউ হয়তো সেটা না করলেও নিজের মতন করে পেছন থেকে চেষ্টা করে যে দেখুন না, ও তো মানে হয়তো তুমি নমনীয় হচ্ছ না, সে হয়তো পাশে থেকে চেষ্টা করছে, দেখুন না কেন করছেন এই জিনিসটা, ও তো অসুবিধার মধ্যে পড়ছে না একটু, তুমি কোন জিনিসটা পেলে। আবার খারাপটাও দেখা যায় যারা এই সময়টা ঠিক হয়েছে, যা আবার এর সঙ্গে এরকমই হওয়ার কথা ছিল। তুমি কি পেলে? আমি কিন্তু ভালো দিকটা পেয়েছি, এই জন্য বলবো, কারণ যেটা খারাপ দিক, মানে যারা বলছেন বেশ হয়েছে, তো এরকমই হওয়া উচিত, বা যারা এইটার মধ্যে, আমি তো জানি না, মানে আমার কাছে যখন একটা ফোন আসছে যে একটা কাজ স্থির হয়ে গেছে, দিন টিন সবকিছু, তারপর একটা ফোন আসছে বাতিল হয়ে গেল, এবার কে বাতিল করলো, কেন বাতিল করলো, আমি তো জানি না, আমি না তাকাইনি ওই দিকটাতে। সেটা যদি 90% হয়, তাহলে 10% এরকম মানুষ আছেন যারা আমাকে বলেছেন যে চিন্তা করার দরকার নেই, বাইরে থেকে কাজ আসবে, চিন্তা করার দরকার নেই, ওইখানটা একটু যোগাযোগ করেছিস, আচ্ছা শোন, বলে এতগুলো ফোন নাম্বার দিয়ে দিয়েছে, অমুক জায়গায় অমুককে আমার রেফারেন্স দিয়ে ফোন করে বলবি যে তুই কাজ করতে চাস, ইত্যাদি প্রভৃতি। এরকম যদি এরকম মানুষ 10%, বা তাদের নিজেদের কাজেও আমাকে নিয়েছে তারা, মানে তারা হচ্ছে সেই দলের যারা এই সময়টার মধ্যেও আমার সাথে কাজের কথা স্থির করেছেন এবং বাতিল করেননি, শেষ পর্যন্ত কাজ করেছেন, যে কারণে আমি এখনো কাজ করে যাচ্ছি। সেই মানুষ 10%, কিন্তু আমি ফোকাসটা ওই 10%-র দিকেই রেখেছি। বাকি যে 90%, ওটার দিকে আমি তাকাইনি। তাকাবো কেন? আমার মস্তিষ্কে আমি তাদেরকে স্থান কেন দেব? আমার মস্তিষ্কটাই তো গন্ডগোল হবে তাদেরকে স্থান দিলে। তারা তাদের টক্সিসিটি নিয়ে ভালো থাকুক, আমার মস্তিষ্কে তাদের কোনো জায়গা নেই। এই 10% আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আমি এই 10%কে নিয়ে খুশি। দেবলিনা দি, তুমি যেহেতু একটা কাঠিন্যের কথা বললে যে সময়টায়, এবং সেখানে তুমি কাদেরকে পাশে পেয়েছো তাদের কথাও বললে, আরো তার সঙ্গে যেটা বললে যে সাধারণ মানুষের মতোই তোমাদের যাপনটা, মানে সেই একই কমন, একই কিন্তু তোমাদের তো অভিনেতা অভিনেত্রীদের নিয়ে যেগুলো ধারণা, তাদের তো একটা লাইফস্টাইল মেনটেন করতে হয় তোমাদের বিভিন্ন জায়গায় যেতে গেলে, একটা নিজস্ব মানে একটা জিনিস দেখনদারি একটা মেনটেন করতে হয়, তোমাদেরও নিজস্ব সেই সবটা আছে। সেটা হয় কি হয় না, এটাও আবার খানিকটা নিজের ওপর, বুঝতে পেরেছিস তো, করতে হয়, এরকম কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই। মানে আমি নাই করতে পারি, কি হয়েছে তাতে, কি হয়েছে? তো আমার কাছে ব্যক্তিগতভাবে আমার ওই জন্য আরেকটা সুবিধা হয়েছে, আমার এই কাঠিন্যের সময় আমার একটা কি বড় সুবিধা এটা, মানে আমার এটাতে কোনো অসুবিধা হয় না। মানে এরম ভাবে দেবলিনা চলতো, এটা লাইফস্টাইল ছিল, সেটা যদি একটু নিচে নামে আমার কোনো অসুবিধা নেই। আই এম ওকে উইথ দ্যাট। বেশ, কিন্তু তোমার একটি বক্তব্য নিয়ে প্রচুর কাটাছেঁড়া হয়, এবং সেটা নিয়ে দেখলাম যে নেটিজেন যাদের আমরা বলি তারা একদম ওকে হয়নি। তথাগতদা এবং আলোকবর্ষের রিলেশনশিপটা হওয়ার পরে তোমার কাছে মিডিয়া প্রশ্ন তুলেছিল এই সম্পর্কটাকে নিয়ে তুমি কি বলবে, এবং তাতে তুমি বলেছো যে যেহেতু আলোকবর্ষা তথাগতকে ভালো রাখে তাই তুমি এমনি ভালোবাসো আলোকবর্ষাকে। তাহলে যদি সেটাই চলে আসে, আবার আরেকজনের কথা চলে আসে যে তার ক্ষেত্রে কেন তোমার জায়গাটায় তুমি জাস্ট অমিট করে গেছিলে যে কে সে তুমি জানোই না, আর এই সম্পর্কটা কিভাবে খুব ইজিলি মেনে নিচ্ছ? এখনো জানি না, আলোকবর্ষার বিষয়টা জানি, আর কিছু তো আমি জানি না, আমার জানা নেই, এখনো জানি না। আলোকবর্ষার বিষয় হ্যাঁ সবাই আমাকে জিজ্ঞেস করছেন তথাগত এর বিষয়, আমি না আজীবন এটা বলবো
আমি আজীবন এটাই বলবো, কারণ এটা আমি বললে মানুষের অদ্ভুত লাগছে। আমি শরৎচন্দ্র বল, লীলা মজুমদার বল, সুবোধ বোস বল, রবীন্দ্রনাথ বল, প্রত্যেকের লেখায় ভালোবাসা অর্থ যেটা শিখেছি, পড়েছি, বড় হয়েছি, সেটা হচ্ছে তার ভালোয় বাস করা। ভালোবাসা অর্থাৎ তার ভালোয় বাস করা, এইটা। এবং সেটা আমি দেবলীনা দত্ত বললে মানুষের মনে হয় পাগল, মস্তিষ্ক বিকৃতি হয়ে গেছে, মহান সাজার চেষ্টা করছে, এগুলো সব দেখবি তোর কমেন্টেও আসবে এগুলো। কিন্তু এরা প্রত্যেকে কিন্তু এই লেখকগুলোকে পড়ে বড় হয়েছেন, বাঙালি। আমাকে যদি এটা শুনে গালাগালি শুনতে হয়, তাহলে যেসব মানুষদের কাছ থেকে আমি এটা অর্জন করেছি, যারা এগুলো লিখেছেন, কত লেখার কথা বলবো, তাদেরকেও তাহলে গালাগালি করা হয়। কারণ জীবনের এই যে ভাবনাটা, এই ভাবনাটা তো নিয়ে আমি ভূমিষ্ঠ হইনি, এটা তো অর্জন করেছি। এবং আমি ভালোবাসার পর বুঝলাম যে আমার জন্য এটা খুব ম্যান্ডেটরি রে শ্রীতমা। আমি যে মানুষটাকে ভালোবেসেছিলাম, সে কোনোভাবে খারাপ থাকলে আমার অসুবিধা হয়, আমি ভালো থাকতে পারি না। এই পুরোটাই আমার নিজের স্বার্থে। এই যে যারা বলছে মহান হওয়া ইত্যাদি হেন তেন, আমি তাদের এটা বোঝার, তাদের মস্তিষ্ক আর আমার মস্তিষ্ক অনেকটা তফাৎ। কারণ এরকম একজন লিখেছিলেন যে আপনার প্রতিশোধ পরায়ণ হওয়া উচিত, আপনি প্রতিশোধের কথা ভাবুন। আমি যাকে ভালোবেসেছিলাম, আমি কি করে প্রতিশোধ নেব তার ক্ষেত্রে? তাহলে তো ওটা ট্রেড ছিল, বিজনেস। আমার কাছে যতক্ষণ আছে ঠিক আছে, আমার কাছে নেই, আমি আর ভালোই বাসি না। ও মা, তার যে ভালো গুণগুলো সেগুলো কি উধাও হয়ে আমার কাছ থেকে চলে গেলে কি সেগুলো উধাও হয়ে যায়? নয়তো। এবারে আমি না আমার স্বার্থপর কারণে এটা বলি, তার কারণ তথাগত ভালো থাকলে আমি ভালো থাকি, আমার সুবিধা হয়, আমার সুবিধে হয়, আমি এই জন্য এটা বলি। এই কথাটাই প্রথমবার আমি বললাম এইভাবে বুঝিয়ে, কারণ মানুষ যেহেতু ভাবে এটার সাথে কোনো মহান হওয়া, হেন হওয়া, তেন হওয়া, এর কোনো সম্পর্ক নেই। আমি খুব স্বার্থপর, তাই জন্য আমি এটা বলি। আমি মানুষটা এরকমই, আমার কি করার আছে এটাতে? আর যারা বলে, ও এটাও অনেকে বলে যে এটাও শোনাচ্ছে তথাগত, যাতে শোনে, শুনে কিছু ভাবে। তোর এখানে আসার আগেও আমার বাচ্চাদের নিয়ে তথাগত আজকে ওদেরকে বেড়াতে নিয়ে গিয়েছিল, ফিরেছে, একটু আগেও ফোনে কথা হয়েছে। আমার নিয়মিত যোগাযোগ আছে, কাজে আমার কিছু শোনানোর প্রয়োজনই নেই। তো আমার কন্ডিশনিংটাই এরকম, বা আমার পড়াশোনা যেটা আমার ভেতরে মর্মে মর্মে ঢুকে গেছে সেটা এরকমই, যে আমি ভালো থাকি, তবে নিজের ভালো থাকার জন্য আমি চাই ও ভালো থাকুক। এবং এই মুহূর্তে আমার মনে হয়েছে ও ভালো আছে, আলোক বর্ষার সব। সেটা সরাসরি ওর সঙ্গে যোগাযোগ থেকে মনে হয়েছে, সোশ্যাল মিডিয়া দেখে, বাইরে থেকে না। ওর সাথে যখন কথা বলি বা ওর সাথে যখন কোনো কারণে আমার দেখা হয়, বা আমার মনে হয়েছে ও ভালো আছে, সেই জন্য আমি বলেছি খুব ভালো। আমি চাই ও ভালো থাকুক, আমি চাই ওর প্রচন্ড উন্নতি হোক কাজে। আমি কেন চাইবো না? আমাকে একটা কথা বলতো, এরকম কোনো বাইবেল আছে বা এরকম কোনো গীতা আছে বা কোনো কোরআন আছে যেখানে এটা লেখা আছে? খুঁজে দেখাতে পারবি না কিন্তু, যে তোমার ভালোবাসার মানুষটা যেই তোমাকে ছেড়ে চলে যাবে, সঙ্গে সঙ্গে তোমায় তার নিন্দে করতে শুরু করতে হবে, এবং তুমি সেটা সহ্য করবে না, না করাটাই শ্রেয়। সহ্য যদি তুমি করো তাহলে তুমি অন্যায় করছো, এরকম কোথাও লেখা আছে? নেই। বিপরীতটা কোথাও লেখা আছে? সব জায়গায় লেখা আছে, সব জায়গায় লেখা আছে। তুমি যদি একটা পাখিকে ভালোবাসো, তাহলে খাঁচাটা খুলে দাও, তাকে উড়তে দাও, খাঁচায় আটকে রেখো না, উড়তে দাও, এটা তুই সব জায়গায় পাবি। কিন্তু দেবলীনা দত্ত, আমার কথাগুলো তো কথা, বাণী তো নয়, সেই জন্য গালাগালটা আসে। দেখো, গানও তো আছে, যা পাখি উঠতে দিলাম তোকে, একদম কথা খুঁজে নে অন্য কোনো ভাষা। কিন্তু দেবলীনা দি, যে কথাটা তুমি খুব সরল মনে বলছো, মানে খুব সরল ভাবে বলছো, সেরকম ধরো অনেক মানে সরল সত্যি আমরা ছোটবেলা থেকে বইয়ে পড়েছি, যেমন সদা সত্য কথা বলিবে। আমরা যেমন বাস্তব জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি না, ঠিক সেরকম যে কথাটা তুমি বললে, যে অন্যের ভালোয় বাস, আমি আমার প্রাক্তন আমাকে ছেড়ে দিল, মানে আমি এইভাবেই বলছি যেভাবে কথা, যে আমার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই, কিন্তু তারপরে তারা একটা রিলেশনশিপ হয়েছে, এটা ডাইজেস্ট করাটা বা ফ্যাথম করাটা অনেক সময় কঠিন হয়ে যায়। এটা সহজ আমি একবারও বলিনি, কিন্তু এটাই হচ্ছে কথা, এইটা ইমপ্লিমেন্ট করা যে সহজ আমি একবারও বলিনি, নিশ্চিত কঠিন। এবং আমি অনেক জায়গাতেই এটা আগেও বলেছি, মৃত্যু সম কষ্টের মধ্যে দিয়ে আমি গেছি, মৃত্যু সম কষ্ট। কেন? সেটা আমার হাঁড়ির খবর, বরাবর বলেছি আমি হাঁড়িটা খুলবো না বা হাঁড়িটা ভাঙবো না। কিন্তু মৃত্যু সম কষ্টের মধ্যে দিয়ে যখন আমি যাচ্ছি, সেই সময় আমার পড়াশোনা,
আমাকে এটাই শিখিয়েছে, এই দিকেই ঠেলেছে, এইটাই চুজ করতে শিখিয়েছে, যেটা করার জন্য ওই যে বললাম স্বার্থপর, আমি স্বার্থপর কারণে এটা করেছি। আমি ওই মৃত্যুসম কষ্ট থেকে বেরিয়ে এসেছি, সেইটাই আমাকে অর্জন করতে হয়েছে। আমি একবারও বলিনি এটা অর্জন করা সহজ, কিন্তু হ্যাঁ নিশ্চিত এটা এটা তো বটেই যে আমি এমনিতেও আমি ব্যক্তিগতভাবে একেবারে বিপরীত ধরনের মানুষ একটা হয় সেটা আমি নিশ্চিত নই। প্রতিশোধ পরায়ণ, ভীষণ গ্রাজ ধরে রেখে দিই মানুষের বিরুদ্ধে, এইটা আমি বরাবরই নই, তাই জন্য হয়তো আমার ইমপ্লিমেন্ট করতে সুবিধে হয়েছে। কিন্তু আমার আমার জীবনের মটোটাই এটা যে আমি যদি কোনো ভালো কিছু শুনি, প্রচুর কোনো জ্ঞানী গুণী মানুষরা আছেন যাদের কথা আমি শুনি, সেটা আমার ভালো লাগলো, আহা আহা কি ভালো বললেন, এখানেই আমার জীবনটা থামে না। ওই পরিস্থিতিটা যখন আমার জীবনে আসবে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই, এটা আমার মটো জীবনের। যে কারণে আমি যখন বলি যে ট্রোলিং মানুষকে সত্যি বহু মানুষের বহু ক্ষতি করেছে আমি দেখেছি, কিন্তু আমি একজন খুব গুণী মানুষকে বলতে শুনেছি যে যখন তোর সম্পর্কে কেউ খারাপ কথা বলে, ওই খারাপ কথাটা সে বলল তার জন্য তোর কষ্ট হয় না, কিন্তু ওই খারাপ কথাটা শুনে তোর মাথায় কি প্রতিক্রিয়া হলো তাই জন্য তোর কষ্ট হয়। কাজে ওই খারাপ কথাটা শুনে তুই এটাও ভাবতে পারিস যে এইভাবে আমাকে বললো, এইভাবে আমাকে বললো, কষ্ট হবে। আবার ওই খারাপ কথাটা শুনে তুই এটাও ভাবতে পারিস আমার বয়ে গেছে, বললো বললো, আমার মাসের বিল তো দেয় না, কষ্ট হবে না। তুই কিভাবে রিয়াক্ট করবি তার উপর ডিপেন্ড করছে তোর কষ্ট হবে কি হবে না। এটা একজন খুব জ্ঞানী মানুষ বলেছিলেন, আমি সেটা অ্যাপ্লাই করি। কিন্তু যারা সেটা অ্যাপ্লাই করতে পারে না তাদের অদ্ভুতই লাগবে জিনিসটা, আমি তাদের দোষ দিই না, তাদের লাগবে অদ্ভুত। তাহলে ধরে নেওয়া যায় দেবলীনা দত্ত কোনোদিন কাঁদেনি, কষ্ট পায়নি? 100 বার কেঁদেছি, 100 বার কষ্ট পেয়েছি, এখনো কাঁদি। বা ফিরে আসার জন্য কখনো তুমি রিকোয়েস্ট করোনি? বা মানে না 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 না, একদম করিনি, একদম করিনি। আমি ওটাতে বিশ্বাসী না, আমি ওটাতে বিশ্বাসী না। ফিরে আসার জন্য কাউকে রিকোয়েস্ট করা, কাউকে আটকে রাখা, কাউকে ধরে রাখা, আমি এটাতে বিশ্বাসী নই। আমি কি করব, সেটা ঠিক পদ্ধতি নয়, সেটা সেটা ভুল। এবং সেটা সাধারণত এইরকম অনেকেই অনেক সময় করে থাকেন সম্পর্কের ক্ষেত্রে, তাতে কিন্তু ভুল হয়ে যায়। ব্যতিক্রমী ঘটনা আছে যে এরকম হলো তারপরে আবার সবকিছু ঠিক হয়ে গেল, খুব সুন্দর চলছে, সেটা ব্যতিক্রম, কিন্তু এক্সেপশন প্রুভস দ্য রুল। সেই কারণেই আমি বলছি এই পদ্ধতিটা কিন্তু ঠিক পদ্ধতি নয়। পাখির খাঁচার ক্ষেত্রে তো সেটাই বলে, পাখিটাকে উঠতে দাও, সে যদি তোমার হয় সে তো নিজেই খাঁচায় ফিরবে, ধরে তো পাখিকে উড়িয়ে দেবার। কিন্তু দেবলীনা দত্ত তো কোনোদিন খাঁচার মতন ব্যবহারই করেনি কারোর সঙ্গে, মানে দেবলীনা সেটা নিশ্চিত করিনি, সেটা নিশ্চিত করিনি তো, কখনো আমি বিশ্বাসী নই খাঁচাতে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে কথাটা তুমি খুব সহজভাবে বলছো, হয়তো তোমার যাপনটা তোমাকে এইভাবেই তৈরি করেছে, কিন্তু যারা সেই সময় তোমার পাশে ছিল, বিশেষত তোমার মা, আন্টি, যার সঙ্গে মা তো আনকন্ডিশন, মানে মায়েরা তো পাশে থাকবেনই, যে কোনো মাই পাশে থাকবেন সন্তানের, সেটা বড় কথা না, কিন্তু সেই সময় মার প্রতিক্রিয়া আমি কি দেখতে পাচ্ছি সেটা খুব গুরুত্বপূর্ণ। আমার মা এমন ভাবেই সব ঠিক আছে কিচ্ছু হয়নি, এই যে একটা অভিব্যক্তি বহন করেছিলেন ওই সময় সারাক্ষণ, এবং টার্মোইল ইনসাইড হার, সাংঘাতিক, হবেই হবেই, যে কোনো মায়ের ক্ষেত্রে হবে। এবং আমার সাথে যে ব্যবহারটা করেছিলেন, যে কথাগুলো বলেছিলেন, সেইটা আমাকে বিরাট ভাবে এখন আমি যে মানুষটা, সেই মানুষটা হয়ে উঠতে সাহায্য করেছে। কারণ আমার মা এখনো বলেন যে 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 সময় তথাগত আমার পাশে ছিল, মায়ের যে কৃতজ্ঞতা রয়েছে সেই সময়গুলোর জন্য, সেই কৃতজ্ঞতা বোধ মায়ের এখনো রয়েছে। এবং আমার মা এখনো বলেন সেটা কিন্তু কখনো ভোলা উচিত না মাম। তো এই জন্যই বেশ, মানে এবার মোটামুটি গুছিয়ে বুঝতে পারলাম যে কতখানি গভীর ভেতর, মানে কি বলবো, মানে ভেতর থেকে তুমি সমস্ত কথা ভেবেছো। একদমই, আমি বোঝাতে পারলাম কাউকে সেটা জেনেও আমার ভাল লাগলো। কিন্তু এটাতে কিন্তু জীবন অনেক শান্তির, এইটুকু আমি বলতে পারি। খুব কঠিন, কিন্তু হয়তো তুমি যেভাবে শান্তির পথটা বেছেছো, অনেকের কাছে খুব অচেনা এই পথটা। অচেনা, কিন্তু এই পথে একবার হাঁটতে শুরু করলে পথের শেষটায় কিন্তু অনেক আলো, অনেক রোদ। তুমি তো শাহরুখ খানের কথা মনে করিয়ে দিলে। যাই হোক, তবে যে কিন্তু এবার হঠাৎ করে আরেকটা জিনিস নিয়েও তুমি আবার চর্চায়, সেটা হলো তুমি বহুকাল আগে গরুর মাংস রান্না করা নিয়ে কিছু একটু বলেছিলে, তারপরে দাঁড়িয়ে বহু বিতর্ক হয় এবং এখন দাঁড়িয়ে আবার কিছু ক্লিপ তৈরি হয় যে
গাছেরও তো প্রাণ আছে, আপনি কি করে, তুমি কেন ভেজ খাও, নানা বিতর্ক তৈরি হয়। তুমি যদি নিজে একটু গুছিয়ে বলো মানে কি হয়েছে। আসলে প্রথমে ওই গরুর মাংস রান্না করা নিয়ে যে বিতর্কটা হয়েছিল সেটা নিয়ে বলি। ওইটা যখন হয়েছিল তার বছর দুয়েক আগে আমি নিরামিষাশী হয়েছি। আমি তো জন্ম থেকে নিরামিষাশী নই, আমি তো আমিষ খেতাম। একটা সময় আসে যখন আমার ভেতর থেকে শারীরিকভাবে এবং মানসিকভাবে আমার মন আমিষকে বর্জন করে, সেটা আমি পশুদের নিয়ে কাজ করার দরুন, তাই আমি নিরামিষাশী হই, সেটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। এই কথাটা আমি যে অনুষ্ঠানে বলেছিলাম, সেই অনুষ্ঠানে আলোচনাটাই এই নিয়ে হচ্ছিল যে আমরা কি আমাদের ব্যক্তিগত ভালো লাগা বা মন্দ লাগাগুলো আরেকজনের উপর চাপিয়ে দেব কি দেব না, এটাই ছিল আলোচনা। সেই জন্যই আমার যে সতীর্থ বলেছিলেন যে তিনি মাটনও খাবেন, তিনি গরু মাংস খাবেন, আমি আমার নিরামিষাশী হওয়াটা অন্য কারোর উপর চাপিয়ে দেব না, এটা বোঝানোর জন্য আমি বলেছিলাম যে আমি নিরামিষাশী, কিন্তু তুমি যদি খাও আমি তোমার বাড়িতে গিয়ে রান্না করে দিতে পারি। তখন অবধি এটা বলতে পেরেছিলাম, এখন পারবো না আর বলতে, কেননা এখন আর আমি আমিষটা রান্নাও করতে পারি না, আমার অসুবিধা হয়। কিন্তু যখন আমি ওই কথাটা বলেছিলাম তখন আমি ফুল ফ্লেজেড রান্না করতাম। আমি তো নিরামিষাশী, আমার বাড়ির সকলে তো নয় নিরামিষাশী, আমার কাছের মানুষরা কেউ নিরামিষ খেতেন না তখন, আমি যে সময়কার কথা বলছি। কাজে আমি রান্না করতাম বাড়িতে। এবারে জীবন মানে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, মানুষ পরিবর্তনশীল, সময় পরিবর্তনশীল, আমি না চাইলেও পরিবর্তন হবে। এবারে আমি নিরামিষ হয়ে থাকতে 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 এখন যে জায়গায় এসে আমি দাঁড়িয়েছি যে আমাকে নিয়মিত আমিষ রান্না করতেই হবে, এরকম পরিস্থিতিতে আমি নেই, ফলে ওই অভ্যেসটাও আমার চলে গেছে। এখন বললে আমি আর এখন পারবো না, এটা তখন আর এখন আমার পরিবর্তন। কিন্তু নিরামিষাশী আমি তখনও ছিলাম, নিরামিষাশী আমি এখনো আছি। আর গাছ নিয়ে যে কথাটা লোকে বলে, এটা না আমার খুব অদ্ভুত লাগে। এটা তো আমরা স্কুলে পড়েছিলাম, আমার মনে পড়ে 5-6 এর মধ্যে এটা আমাদের পড়া হয়ে গিয়েছিল যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যে বস্তুটা, যেটা ব্রেন অব্দি পৌঁছয় বলে আমরা ব্যথা অনুভব করি, গাছের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নেই, তাই তারা ব্যথা অনুভব করতে পারে না। আরেকটা হচ্ছে, কোনো প্রাণীকে খাওয়ার আগে তাদেরকে মেরে ফেলা হয়, তবেই খাওয়া যায়। একটা হাত কেটে নিয়ে বা একটা পা কেটে নিয়ে খাওয়া যায় না। আমি যদি তোর হাতটা কেটে দিই, হাতটা আবার গজাবে? গজাবে না তো। গাছ থেকে তুই যদি একটা ফুল তুলিস, ফুলের সিজনে ফুল আবার গজাবে। তুই যদি গাছ থেকে একটা পাতা কাটিস, গাছকে মেরে ফেলতে হয় না খাওয়ার জন্য, গাছ আবার গজায়। এবং যদি ফল ফুল না তোলা হয় সিজনের সময়, ও কিন্তু নিজেই নিজের গতিতে ঝরে পড়বে, ফল এবং ফুল ঝরে পড়বে। তার চেয়েও বড় কথা, যেটা আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে ওদের যে আর্তনাদ, চিৎকার, ভয়, কষ্ট, টর্চার, আমি স্লটার হাউসের ভিডিও দেখেছি, ওই ব্যথা, ওই কষ্ট সেন্ট্রাল নার্ভাস সিস্টেম না থাকার কারণে গাছ অনুভব করতে পারে না এবং তাদের মৃত্যু হয় না, তারা আবার বেড়ে ওঠে। কিন্তু এই যে যারা বলেন গাছ নিয়ে, তারা পড়াশোনাটা ঠিক মতো করলেই বুঝতে পারতেন যে তফাৎটা কি। আমার ক্রুয়েলটির এগেনস্টে আমার বক্তব্য, তাও এগেনস্টে কোনো বক্তব্য নেই। মানে আমি কেন ছেড়েছি, কারণ আমার এই নির্মম জিনিসটার মধ্যে দিয়ে আরেকটা প্রাণী যাবে শুধু আমার জিভের স্বাদের জন্য, এইটা আমি মানতে পারিনি। তুই এখানে একটা মাংস রেখে দিই, যদি আমি তোর সামনে একটা কাঁচা মাংস কেটে রেখে দিলাম, রক্ত টক্ত সব লেগে আছে, তুই কিন্তু এরকম করবি দেখে, বলে এটা খা শ্রীতমা, খা, পারবি খেতে? বমি করে ফেলবি বা ঘেন্না লাগবে। ওই মাংসটাকেই আমি যখন রান্না করে তোর সামনে পরিবেশন করছি, তোর দারুণ লাগছে। কাজে মানুষ কিন্তু বেসিক্যালি মাছ মাংস খেতে ভালো না, মাছ মাংসটা রান্না করে যেটা করা হয় সেইটা খেতে ভালোবাসে। রান্নার আগে অনেকেই কিন্তু আমি দেখেছি বাজারে অন্যদিকে তাকিয়ে আছে, যখন মাছ কাটা হচ্ছে, মাছ ছটপট 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 করছে, অন্যদিকে তাকিয়ে আছে। আমিও চিকেন যেখানে যখন কাটা হয় আমি থাকতে পারি, আমি সেটাই বলছি। ওইটা যেটা আমি তাকিয়ে দেখতে পারবো না, আমার কষ্ট হবে, আমার সেটা খাওয়ারই দরকার নেই। আমার এইটুকু বক্তব্য। আপেল আমি তোর সামনে রাখলে তো তুই আপেলটা তুলে খেয়ে নিবি, তোর তো বিভৎস লাগবে না। কিন্তু যে খাওয়াটার আগে একটা বিভৎসতা জড়িয়ে আছে, আমার বাচ্চাগুলো, আমার সারমেয় বাচ্চারা আমার দিকে যেভাবে তাকায়, আমি যখন ছাগলকে আদর করি আমার দিকে একইভাবে তাকায়, দুটো চোখের মধ্যে কোনো তফাৎ আমি খুঁজে পাই না। এইটা আমার কারণ ভেজিটেরিয়ান হওয়ার আর কি। ছোটবেলায় একটা বই থাকতো, অনেক সময় খুব জটিল অঙ্ক যখন থাকতো, মানে বই,
মানে বই। হ্যাঁ। আজকে আমার তোমার সঙ্গে আলোচনাটা মনে হচ্ছে মানে বইয়ের মতো, অনেকগুলো প্রশ্ন দানা বেঁধেছিল, টিচারের কাছে উত্তর পাচ্ছি না, জানি বোকা খাবো খুব। মানে বই পড়তে এসেছি। মার আর আমার। এবার যে কথাটা অবশ্যই বলবো সেটা হলো গিয়ে, এই পুরো সময়টা কাজ না থাকা, এতগুলো নিয়ে কথা হলো তো, কিন্তু আমরা এই সমস্ত কিছুর ভেতর থেকে একটা অদ্ভুত জিনিস পেলাম, তোমাকে এবং আন্টিকে নিয়ে দারুণ কিছু কন্টেন্ট পাচ্ছি। হ্যাঁ। কিভাবে ইনোভেশনটা হয়েছিল? এটা না আরো আগে করলে ভালো হতো, এখন বলি না, আমার গুরু দক্ষিণা বলতে পারিস। কারণ আমার মা তো শ্রুতি নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয় এগুলো শেখান, এখনো শেখান। আমার মায়ের ছাত্রছাত্রীদের বয়স 6 থেকে শুরু 60 ঊর্ধ্ব ছাত্রছাত্রী রয়েছেন, অনেকে যারা রিটায়ার করে গেছেন, তারাও শেখেন মায়ের কাছে। তো প্রথম প্রথম যখন আমি অভিনয় করতাম, আমার স্ক্রিপ্টটা আসতো, মাই আমাকে পড়ে মুখস্থ করাতেন এবং শিখিয়ে দিতেন কিভাবে সংলাপটা বলবো। তো আমার প্রথম অভিনয় শেখা মায়েরই কাছে। হঠাৎ একদিন মনে হলো আমার আর মায়ের যে, আমাকে মা এখন প্রায়ই বলেন যে এখন তো উল্টে গেছে, তুই মা আমি মেয়ে, মেয়েরা বড় হয়ে যাওয়ার পর যেটা মায়েরা বলেন। আমি বললাম তাহলে সেরকমই একটা কিছু আমরা একটুখানি চুটকি, যে জিনিসটা আমাদের ছোটবেলায় ছিল, চুটকির ফরম্যাটে যদি এবারে কিছু করি তাহলে কিরকম হয়। আমার মনে হলো যে মাকে নিয়ে একসাথে একটা পথ চলা শুরু করলে কিরকম হয়। এটা আমার গুরু দক্ষিণাও বলতে পারিস। তো সেটা আমরা শুরু করলাম, এত ভালোবাসা পেলাম মানুষের কাছে, এত ভালোবাসা পেলাম যে তখন মনে হলো না, এটা তো চালিয়ে যেতে হবে। কারণ এত মানুষ এত আনন্দ পাচ্ছেন, এত অনুরোধ করে পাঠাচ্ছেন, নস্টালজিয়া হচ্ছে মানুষের, তাহলে এটা চলতে থাকুক, কারণ এটাতে আমি আর মাও খুব ভালো থাকছি। এইভাবেই তোমাদের যাত্রা চলুক। তবে শেষ প্রশ্নের দিকে আসার আগে একটা জিনিস জানতেই হবে, সেটা নিয়ে বহু আলোচনা হচ্ছে, সৌম্যদা এবং তোমার বন্ধুত্বটা। তোমরা বারংবার এটা বন্ধুত্বই বলেছো, যেহেতু বিভিন্ন পাবলিক ইভেন্ট বা সমস্ত কিছুতে তোমাদের দুজনকে একসঙ্গে দেখা যায়, সেজন্য সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন তৈরি হতেই পারে তোমরা একটা সম্পর্কে আছো। সৌম্যদার একটা পাস্ট আছে, তোমার একটা পাস্ট আছে, তোমরা ব্যাপারটা কিভাবে দেখো? বা তোমরা বন্ধুত্বই হয়তো, মানে আদৌ কি এটার উত্তর দিতে চাইবে, কি বলবে? 100 বার উত্তর দিতে চাইবো, যতবার কেউ জিজ্ঞেস করবে ততবার বলবো। আমরা বন্ধুত্ব এই জন্য বলি কারণ এটা বন্ধুত্ব, সেই জন্যই বন্ধুত্ব বলি। বন্ধুত্ব ছাড়া বা বন্ধুত্বের বাইরে অন্য কিছু যদি হতো তাহলে আমি সেটাই বলতাম, কারণ আমার সেটা বলাতে কোনো বাধা বিপত্তি কিছু নেই। আমি আর তথাগত অনেক দিন সেপারেটেড, তথার জীবনে একজন সঙ্গী রয়েছে। আমার যারা কাছের মানুষ, যারা ভালোবাসার মানুষ, যারা আমার কাছে ম্যাটার করে, তারা প্রত্যেকে চান যে আমি ভালোভাবে আবার সেটেল করি। আমায় কেউ ভালোবাসলে সেটাই চাইবে। যাদের কোনো ইমোশন আমার সঙ্গে জড়িয়ে নেই তারা তো ট্রোল করবেন, ঠিক আছে, এদের 5টা বিয়ে 10টা বিয়ে, এদের অমুক তমুক, কিন্তু যায় আসে না। তাহলে আমার যাদের ক্ষেত্রে নিয়ে ভাবনা চিন্তা, তারা যখন এটা চান, আমি এটা অস্বীকার কেন করব, এইটাই আমি এখন অব্দি বুঝতে পারিনি। মানে আমার যদি সম্পর্ক তৈরি হয় সৌম্যর সঙ্গে, এটা কি সুখবর হওয়ার কথা না? সুখবরই তো হওয়ার কথা। আমি লুকোবোটা কেন? আমার কিসে আটকাবে যে আমি লুকোবো? কিন্তু বন্ধুত্ব, কিছু তো করার নেই, তাই বন্ধুত্ব বলি, কিন্তু লুকোনোর কোনো কারণ নেই। দেবলীনা দত্ত তার এরপরে আর কখনো প্রেম আসেনি, বা প্রেম করতে ইচ্ছা করেন, ওকে ভালো লাগেনি? এখনো অব্দি প্রেম আসেনি, কিন্তু এর এর মানে এইটা আমি নিশ্চিত করে কিছুতেই বলতে পারবো না যে প্রেম কখনো আসবে না। আর এটা আমি কিছুতেই বলতে পারবো না, কারণ 3 বছর আগের আমি আর এখনকার আমি যে তুমুল পরিবর্তন, মানে সেই আমি আর এই আমি সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। এই আমিকে আমার বেশি ভালো লাগে 3 বছর আগে আমি যা ছিলাম তার থেকে। এই পরিবর্তন যদি ঘটতে পারে একটা মানুষের, ব্যক্তিগত মানুষ হিসেবে, আমার ভেতরে যে আমিটা ছিল তার সাথে আমার পরিচয়ই ছিল না, আবিষ্কার হয়েছে, এবং আবিষ্কার হওয়ার পর সেই আমিটাকে আমার ভীষণ ভালো লাগে, সেটা যদি হতে পারে, এতটা স্বাধীন যদি আমি হয়ে যেতে পারি, মানসিক ভাবে স্বাধীন হওয়ার কথা বলছি, শারীরিক ভাবে নয়, তাহলে পরে কিন্তু প্রেমও আসতে পারে। আগামীকাল নিয়ে কেউ কিছু বলতে পারেনি, আমিও বলতে পারবো না, তবে এখনো অব্দি আসেননি। বেশ, প্রেম আসুক না আসুক, মানুষটা এরকমই থাকুক। মোটামুটি আমার একটা ক্লাস অফ উইজডম হলো উইজডম ট্রিতে এসে। তো এই উইজডম ট্রিটা কেমন লাগলো বলে, এই ক্যাফেটা নতুন গড়িয়াহাটে? ও, এটার নাম উইজডম ট্রি? হ্যাঁ, আমার তো দারুণ লাগলো রে। আমি তোর দৌলতে আমার এখানে আসা হলো। তোমার দৌলতে আমি তোমাদের বাড়িতে গেছিলাম।
হ্যাঁ, আমার বাড়িতে বড় একটা কেউ যায়নি, কিন্তু ওই আমার মধ্য কলকাতার বাড়িতে কেউই যায়নি। আমার দাদা গেছিল, ও র্যাঙ্কার্সে পড়তো। তাই? ও হ্যাঁ, আমার একটা কোচিং ক্লাস আছে, অদ্ভুত ঘটনা তো। দাদা গিয়েছিল, তারপর বোন গেছে আমার ইন্টারভিউ করতে। যাই হোক, ওইটা আমার এখনো অব্দি খুব প্রিয় একটা সাক্ষাৎকার। তো উইজডম ট্রিতে আমার না খুব ভালো লেগেছে, পুরো পরিবেশটা খুব সুন্দর, আপনারা কখনো এসে দেখবেন। আর আমি যে চাটা খেলাম সেটাও খুব ভালো। সব মিলিয়ে যারা তোমাকে ভালোবেসে তোমার খবর নিতে চায় তারা কিভাবে তোমার ব্যাপারে জানতে পারবে, যদি একটু জানতে? আমার ব্যাপারে জানার সব থেকে ভালো জায়গা হচ্ছে এই মুহূর্তে আমি বলবো ফেসবুক। তার কারণ হচ্ছে এই যে আমি আর আমার মা যে পথ চলাটা শুরু করেছি, সেখানে যে শুধু আমরা একটা করে কন্টেন্ট দিই তা তো নয়, আমরা আমাদের ব্যক্তিগত জীবনের অনেক গল্প বলি সেখানে। আমার ছোট থেকে বড় হয়ে ওঠা, আমরা দুজনে মিলে কিভাবে সবকিছু সামলেছি, কিভাবে পথে এগিয়েছি একসাথে মা মেয়ে হাত ধরে, সেই গল্পগুলো বলি। কাজে আমার মনে হয় ফেসবুকটাই এখন সঠিক জায়গা আমার সাথে আদান প্রদানের ইচ্ছে যদি কারো থাকে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ এন্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার এন্ড শেয়ার চ্যাট পেজ।